রাধে রাধে ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। স্নান টান করে চলে এসেছি, এখন চুলটা ভালো করে আঁচড়ে নিলাম, এবারে সিঁদুর পরবো। হ্যাঁ, তার আগে মুখে কিছু মেখে নেব, তো তারপরে যাব রান্নাঘরে। এখন 11টার মতো বেজে গেছে, স্নান টান করে আসলাম, এখন রান্না করতে যাব। আর এখন থেকেই আজকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে হলো শনিবার, আর এখনই তো 11টা বেজে গেছে। তো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা রাখছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। আর যারা নতুন বন্ধুরা আছো, অবশ্যই যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, তার সাথে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে। আর তোমরা হয়তো জিজ্ঞাসা করবে, দিদি তুমি মুখে কি মাখো? তো আমি এখন শীতকালে মুখে নিভিয়া মাখি, নিভিয়া সফট। তো ওটা ভীষণ ভালো, রাতের বেলা ভালো করে মুখে ম্যাসাজ করে তারপরে ঘুমোতে যাই। আর দিনের বেলাতেও মুখটা ভালো করে ফেস ওয়াশ করে নেওয়ার পরে আমি একটু নিভিয়া মেখে নিয়ে তার উপরে আমি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করি। তো তারপরে সিঁদুর পরে চলে এসেছি। এখন আমি ঠাকুরের সামনে একটু প্রদীপ ধূপকাঠি এগুলো দেব। আর উপরের মন্দিরে প্রণাম করে বাবার মাথায় জল ঢেলে, মানে নিতাই গৌরকে প্রণাম করে বাবার মাথায় গঙ্গা দিয়ে এসেছি নিচে। নিচে এসে এবারে এখানে মা লক্ষ্মীর সামনে রাধা গোবিন্দও রেখেছি। তো এখানে একটু প্রদীপ আর ধূপকাঠি দেখিয়ে দেবো। আর অনেক দিন না সিংহাসনটা মোছা হয় না, তো আজকে ভাবলাম একটু মুছে নিই। তো এমনিতে তো বোঝা যায় না, কিন্তু এটা হালকা ধুলো পড়ে থাকে, সেজন্য 2-3 দিন বাদে বাদে একটু মুছে নেওয়াটাই ভালো। তো আমি এখানে একটা সাদা তুলো দিয়ে মুছে নিয়েছি। আর ধূপকাঠি ঠাকুরের সামনে সাধারণত হয় 3টে, না হলে একটা জ্বালাতে হয়, মানে বিজোড় জ্বালাতে হয়, হয় একটা, না হলে 3টে, না হলে 5টা এইরকম। তো আমি 3টে জ্বালাই না, আমি একটা করেই জ্বালাই। হ্যাঁ, সন্ধেবেলার দিকে আমি 3টে ধূপ একসাথে হয়তো ধরালাম। আর কিন্তু তোমাদের দাদা যদি কোনো সময় সন্ধে দেয়, ও 3টে ধূপকাঠি ধরাবে, কি দিনে কি সন্ধেবেলায়। আর এমনিতে এটা ধুনো ধূপ, তো খুব সুন্দর একটা ধুনোর গন্ধ বেরোয় সারা বাড়িতে, মানে দিলে 3টে ধূপ জ্বালিয়ে যদি দেওয়া যায় বেশ ভালো ধোঁয়াও হয় আর সুন্দর একটা ধুনোর গন্ধ হয়ে যায়। তো চলো, এখন আমি ধূপকাঠিটা সারা বাড়িতে একটু দেখিয়ে দেবো, তুলসীতলার সব জায়গায়। তারপরে হনুমান চালিসাটা পাঠ করে নেব। भूत पिशाच निकट नहीं आवे, महाबीजम नाम सुनावे। नासे रोग हरे सब पीरा, जपति निरंतर हनुमत वीरा संकट। তো এবারে আমি সবজি বানিয়ে নিচ্ছি। সবজিটা বানানো হয়নি এখনো পর্যন্ত। এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি কুকারে, মুগ ডাল সেদ্ধ হচ্ছে। এখন আমি ব্রকলিটা বানাবো। আর যা যা সবজি আজকে চাকু দিয়ে বানিয়ে নিচ্ছি চপিং বোর্ডে। আর এভাবে সবজি বানাতে আমার বেশি ভালো লাগে। ওই রান্না করতে করতেও সবজি বানানো যায়, মানে একটা কিছু বসিয়ে দিয়ে আরেকটা কিছু বানিয়ে নেওয়া যায়, কাজটা করতে সুবিধে হয় আর কি। এমনিতে বটিতে বানানো সোজা, কারণ বটিতে বসে কাজ করা যায়, সেটা আলাদা রকম সুবিধে। কিন্তু আমি কি জানি, আমি এইভাবেই সবজি বানাতে বেশি পছন্দ করি। হ্যাঁ, কিছু কিছু তো এরকম সবজি আছে যেগুলো বটিতে বানাতেই সুবিধা হয়। তো চলো, এখন আমি সবজি বানিয়ে নিই। আর আমার গলাটা একটু অদ্ভুত লাগতে পারে, কারণ আমার শরীরটা ভীষণই খারাপ, ঠান্ডা লেগেছে, কাশি, জ্বর জ্বর আর কি। তো সেজন্য একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও যদি গলাটা শুনতে খারাপ লাগে। তো চলো, এখন আমি বাঁধাকপিটা বানিয়ে নিই। আর আজকে বাঁধাকপির বড়া করব। তোমাদের দাদা এখন খালি বলে বাঁধাকপি রান্না করবা না, এমনি করলে বাঁধাকপির বড়া করবা। তো সেই কারণেই বাঁধাকপির বড়া করব। আর বাঁধাকপির বড়া করার জন্য বাঁধাকপিটাকে একটু হালকা সেদ্ধ করে নিতে হয়। আর এই বাঁধাকপিটা এমনিতেও অনেক দিন হয়ে গেছে, 3-4 দিনের ওপরে হয়ে গেছে, ফ্রিজে রয়েছে। আর বেশি দিন সবজি ফ্রিজে রাখলে না, তার একটা, মানে আমি দেখেছি সেই সবজি না, মানে সহজে সেদ্ধ হতে চায় না। কিছু কিছু সবজি এরকম, যেমন লাউ। তো যাই হোক, বাঁধাকপিটাকে তো আমি একটু হালকা বয়েল করে নেব, করে নিয়ে তারপরে আর কি বেসন মাখিয়ে বড়া করব। তো চলো, এখন কাজগুলো করি, তোমরা দেখতে থাকো। আর এখন তো শীতের সময় নতুন আলুই মানে খেতে হয় আর কি। সেজন্য নতুন আলুগুলো কি করি, আমি আগে ধুয়ে তারপরে আর কি সবজিটা কাটি।
তার কারণ হচ্ছে এত পরিমাণে বালি থাকে যেটা কিন্তু আগে ধুয়ে নেওয়াটা দরকার। হ্যাঁ, ধুয়ে নিয়ে আলু ছুলে বানানোর পরে কিন্তু আরও একবার ধুয়ে নিতে হয়, কারণ আলুর মধ্যে একটা হালকা কষ থাকে। তো আলু বানিয়ে ধুতে অবশ্যই হয়। আর অনেকে আবার আলু মানে আগে থেকে বাড়িতে আনার পরে ধুয়ে রেখে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো আলু নষ্ট হয়ে যেতে পারে। তো এখন আমি ব্রকলিগুলোকে একটু ভেজে নিচ্ছি, এই যে কটা ভেজে রেখেছি আর বাকিটা এখন ভেজে নিচ্ছি। আর অল্প তেলেই ব্রকলিগুলোকে ভাজছি, কারণ ব্রকলিতে কিন্তু তেল টেনে নেয়। আর এখানে এবারে আলুগুলোকেও ভালো করে ভেজে নিলাম। ব্রকলি ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, এবারে তরকারিটা বানাবো। কিন্তু এখনই বানাবো না, কারণ এই তেলটার মধ্যে আমি সজনে ফুলটা ভেজে নেব। আর অনেক দিন পরে সজনে ফুল এনেছে, মানে এই সময় তো এগুলো খেতে হয় জানো। আর এটা কিন্তু আলু দিয়েও বানানো যায়, আবার আলু দিয়ে সবজিও করা যায়, বড়াও করা যায়। তো আমি প্লেন এমনি কাঁচা লঙ্কা দিয়ে সজনে ফুল ভাজা করেছি, যেটা কিন্তু ঝুরঝুরে ভাতের সাথে বেশ ভালোই লাগে খেতে, গরম ভাতের সাথে। তো তোমরা সজনে ফুলটা কিভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর কাদের কাদের সজনে ফুল খেতে পছন্দ মানে ভালোবাসো সেটাও কিন্তু জানাবে। আমার কিন্তু খুব ভালোই লাগে এই সজনে ফুল। তারপরে পুঁই মাচুরি আছে না, পুঁই মাচুরিতে বলে পুঁইয়ের বীজগুলো, মানে পুঁই শাকের বীজগুলো, তো সেগুলোও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো চলো এখন আমি এই তরকারিটা বানিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আর রেসিপি কিছু শেয়ার করলাম না, ওই তো জানোই তো একই রকমই বানাবো, যেরকম জিরে আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়ে যেরকম ফুলকপি তরকারি করি সেভাবেই আর কি আমি ব্রকলিটা বানাচ্ছি। তবে হ্যাঁ, ফুলকপি থেকে কিন্তু ব্রকলি অনেক গুণে বেশি ভালো, উপকারী। সেজন্য আমি তো বলবো ফুলকপি থেকে ব্রকলি খাওয়া অনেক বেশি ভালো। তো এখানে তো মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিলাম, আমি আবার কটা মটরশুঁটিও দিয়েছি। তারপরে এখানে ভাজা আলু আর ব্রকলিগুলো দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ অনুযায়ী জল দেব। মানে কীরকম রাখবো, আমি কষা কষা বানাবো না মাখা মাখা নাকি একটু ঝোল ঝোল হবে, সে অনুযায়ী জলটা আমি দিয়ে দেব। তো তারপরে একটু ঢাকা দিয়ে রাখবো, যখন দেখবো আলুটা সেদ্ধ হয়ে গেছে তখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একটুখানি ঘিও দেওয়া যায়, মানে মেন কথা আমি পুরো ফুলকপির মতোই বানাচ্ছি। আর যখন ঢাকা দিয়ে রাখবো গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবো, না হলে একদম সেই তরকারির তেলটা একদম উবে যায়। সেজন্য যখনই তরকারিটাকে সেদ্ধ করা হয় একদম গ্যাসের ফ্লেমটা লো রাখতে হয়, এতে সেদ্ধটাও হয়, জলটাও শুকিয়ে যায় না একেবারে। আর তরকারির মানে মশলা তেল সব কিছু মানে পরিমাণটা ঠিকঠাক থাকে। তো যাই হোক, চলো এখন দেখো এটাকে ঢাকা দিয়ে রাখবো আর লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর ব্রকলি কিন্তু আমি এইভাবে বানাই, প্লাস ভাজাও করি, আবার কষা কষা করেও করি। তো চলো এখন এই দেখো বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিয়েছি, তো এটাকে এবারে বেসন মাখিয়ে ভালো করে বড়া করে নেবো কটা। এখানে বাসন মাজা হয়ে গেছে আর এখানে রান্না বান্না করে রেখে দিয়েছি, মা ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছে। আর এখন এই যে বড়া করার জন্য এখানে বাঁধাকপিটা রেডি করেছি, বেসন দিয়ে যা যা দেয় আর কি বড়াতে, বাঁধাকপির বড়া করবো, বাঁধাকপির পাকোড়া। তো এটা পরে করব খাওয়ার সময়। তো এখন আমি সবার আগে বাচ্চাদের মতো আগে বড়াটা ভেজে নিচ্ছি, সব কটা বড়া একসাথে ভাজবো না। তো ওদের মতো ভেজে ওদেরকে আগে খাইয়ে নিই, তারপরে আমাদের খাওয়ার আগে গরম গরম বড়া কটা ভেজে নেব। আর এগুলোর মধ্যে কিন্তু কোনো রকম লঙ্কা কুচি নেই, লঙ্কা ছাড়া। আর আমি লঙ্কা কুচি দিয়েছি, তবে বেছে বেছে এই কটা ভাজলাম, মানে আমাদের বড়াগুলোর মধ্যে আবার লঙ্কা কুচি দিয়ে দেবো। আর বাঁধাকপির বড়া কিন্তু বেশ ভালো লাগে, এর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে দিলে বেসনের সাথে বেশ মুচমুচে হয়, ভালো লাগে। আর একটু খাবার সোডা দিতে হয় আর কি ব্যাটারটার মধ্যে। আর বাঁধাকপিটা সেদ্ধ করে জলটাকে একদম চিপে ফেলে দিতে হবে, তারপরে বেসনটা মাখাতে হবে।
তো এখানে আমি ভাত বেড়ে নিয়েছি, সবার আগে গোপালকে খাইয়ে দেব। আর এখানে আমি সব রকম দিয়ে ওকে খাওয়াবো, অল্প অল্প শুকনো শুকনো, তারপরে ডালটা নেব। তো এইভাবেই আর কি খাওয়াই, বাচ্চাদের সব রকম খাবারই টেস্ট করানো উচিত। এই যেমন ফুল ভাজাটা কিন্তু প্রথমবার খাবে আর কি, তো খেয়েছে, কোনো অসুবিধে করেনি। আর এই যে সব রকমই পাশে পাশে নিয়ে নিচ্ছি, তারপরে আমি লাস্টে ডালটা নেব। আর এখন এই খাওয়া দাওয়ার সাথে এই পার্টটা এইটুকুনি, তারপরে আবার সন্ধ্যা থেকে ব্লগটা কন্টিনিউ করব। তো এরপরে আমরাও খাওয়া দাওয়া করব, তারপরে একটু বিশ্রাম করব, ভিডিওটাকে একটু এডিট করব। তো চলো একেবারে সন্ধ্যাবেলায় আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো গুড ইভিনিং ঠিক বলা যায় না, কারণ এখন প্রায় 9টা বেজে গেছে। সন্ধ্যা থেকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, সন্ধ্যাবাতি দেওয়া আর সন্ধ্যার সময় ওদের পড়াশোনা এই সমস্ত কিছু নিয়ে একটু ব্যস্ত ছিলাম। নিজেরও একটু কাজকর্ম করছিলাম, ওরাও পড়াশোনা করছিল। তো এই কারণে আর ব্লগটা ওই সময়টা আর তোলা হয়নি। কোনো কিছু চা খেয়েছি, সেই সমস্ত কিছু তুলিনি। আসলে ফোনটা মাঝে মধ্যে চার্জও তো দিতে হয়, সারাদিন ধরে ফোনে কাজ করি। আর এখন যেহেতু আমার এই ফোনটা, যেটাই আমি এখন ভিডিও করি, অনেকটাই পুরনো হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে ফোনটা, তার বেশিই হবে। তো সেজন্যই আর কি ফোনটায় চার্জটাও এখন বেশিক্ষণ একটা থাকে না, স্টে করে না। আর এমনিতেও এই ফোনটার উপরে যা প্রেশার যায়, সারাদিন ধরে তো ভিডিও করা আছে, তার সাথে ভিডিও এডিট করা, বলতে গেলে এটা কম্পিউটারের মতোই বলতে গেলে এটাকে আমি ব্যবহার করি। তো সেই কারণে ফোনটাকেও কিন্তু একটু রেস্ট দেওয়া দরকার। তো যাই হোক, চলো এখন আমি রুটি করছি। আর আটা আমি মেখে রেখেছিলাম সন্ধেবেলায়, মানে আগে আটাটা মেখে রেখেছিলাম। তো এখন আমি রুটিটা করে নিচ্ছি। আর তরকারি আর কিছু বানাতে হবে না, দুপুরের তরকারি যা আছে তাই আছে, সেজন্য তরকারি আর কিছু বানাবো না। আর পাটালি গুড় আছে, তো এমনিতেও মানে রাতের বেলা না রুটি খাওয়ার জন্য সেরকম একটা কিছু লাগে না। ওই একটুখানি পাটালি গুড় আর মোটামুটি একটু ভাজা বা একটু তরকারি থাকলেই হয়ে যায়। যেমন ওদেরকে দেখো, তরকারির আলুগুলোকে এরকম ভেঙে ভেঙে দিয়েছি, মটরশুঁটি আর একটুখানি মশলার রস দিয়েছি, এই দিয়ে ওদেরকে খাইয়ে দেবো। তো ওরা আবার ব্রকলিটা খেতে চায় না। তো এখন ওদের দুজনাকে আমি খাইয়ে দিচ্ছি দেখো, তারপরে আমরা খেয়ে নেব। এখন 9:30 বাজে, মানে রুটিটা করেই সাথে সাথে গরম গরম নিয়ে এসেছি যে ওদেরকে খাইয়ে দিই, টাইমলি খাওয়া দাওয়াটা হয়ে যাবে। আর আমাদেরও 10টার মধ্যেই খাওয়া দাওয়া হয়ে যায়। এখন শীতকাল যেহেতু, সেজন্য বেশি একটা রাত করি না। হয়তো যদি দেরি হয়, হয়তো 10টা 15-20 হলো এইরকম। তারপরে তো টুকটাক রান্নাঘরের কাজ থাকে আমার, সেগুলো আমি করি। আর রান্নাঘরে বাসন মাজা সমস্ত কিছু করে ওই রান্নাঘর থেকে বেরোতে বেরোতে ওই 11টা বেজেই যায়। তারপরে এই যে দেখো, রান্নাঘরে যা কাজ প্রতিদিন যা থাকে আর কি, রান্নাঘরের বাসন মাজা, মানে সন্ধ্যা থেকে যা যা বাসন হয়েছে সব একসাথে এখন আমি মেজে নেব। আর গ্যাস স্টোভটাকে ক্লিন করে আর কাউন্টার টপটাকে ক্লিন করে ব্যাস, তারপরেই আমার কাজ কমপ্লিট। হ্যাঁ, নিচটাকেও আমি ঝাড় দিয়ে নিই, মানে রান্নাঘরটা টোটালি ক্লিন করে তারপরেই আমি ঘুমোতে যাই। তো আমাকে এক বন্ধু বলেছো যে বাসন মাজার জন্য গ্লাভস কিনে নিতে, হাতের। তো সেটা এখানে পাওয়া যাবে কিনা আমি জানি না, হলে হয়তো অনলাইনে অর্ডার দিয়ে আনাতে হবে। তো এটা কিন্তু ভালো বলেছো, শীতকালে কিন্তু এত হারে জল ঘাটা পড়ে, বিশেষ করে রাত্রেবেলায় কিন্তু এই বাসন ধোয়ার জলে হাত দিতে ইচ্ছে করে না। হ্যাঁ, কাজ করতে করতে ওটা আবার হাতে সয়ে যায়। কিন্তু সত্যি কথা, মানে ওই বাসনগুলোর দিকে যখন তাকাই না যে জলটা ঘাটতে হবে, তখন একটু কেমন লাগে, যতক্ষণ জলটায় হাত না দিচ্ছি। একটা গ্লাভস থাকলে সত্যিই ভালো হয় এই শীতকালে বিশেষ করে। আর এতে করে মনে হয় হাতটাও ভালো থাকে। বাসন মাজার যে সার্ফ বা সাবানের যে ডিটারজেন্টের যে জলটা, সেটাতে হাতেরও কিন্তু ক্ষতি করে। আর সেজন্য বাসন মাজার পরে হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশ করে মুছে নিয়ে একটু ক্রিম হাতে ম্যাসাজ করে নেওয়া উচিত, এতে হাত ভালো থাকে। আর এখানে যে বাস্কেটটার যে নিচে যেটা থাকে ট্রেটা, ওটাকে 2-3 দিন অন্তর অন্তরই না পরিষ্কার করতে হয়, না হলে একটা জলের কালো দাগ হয়ে যায়। কারণ জলটা তো ওখান দিয়ে ড্রেন আউট হয়, তো জলের একটা মানে আস্তরণ একটা দাগ পড়ে যায়।
আয়রনের আর কি। আয়রন তো আমাদের এই জলে নেই, তো তবুও জলের একটা ব্যাপার থাকে, তো একটা দাগ দাগ হয়ে যায়, ওর মধ্যে ধুলো পড়ে তো কালো কালো হয়ে যায়, সেজন্য ওটাকেও পরিষ্কার করতে হয়, তো করে নিলাম। তারপরে এখানে সিঙ্কটাকে সবার লাস্টে মেজে নিই আমি। আর সিঙ্কটা রোজই মাজতে হয় এইভাবে, তবে এই সিঙ্কটা কিন্তু চকচকে পরিষ্কার থাকবে। আর এমনিতে যে দেখতে পাচ্ছ যে কলের মুখে একটা শাওয়ার ক্যাপ আমি লাগাতাম, যেটা বাইরে লাগিয়ে দিয়েছি, সেটা আমার সিঙ্কের জন্যই ছিল, কিন্তু ওটা এখানে সেট হয়নি বলে ওটাকে আমাকে বাইরেই লাগিয়ে দিতে হয়েছে। মানে এখানকার জন্য লাগাতে গেলে না পুরো কলটাকেই চেঞ্জ করতে হবে। তো তোমাদের দাদা বলেছে পরে এখানে যে কলটা ওটাই চেঞ্জ করে দেবে, এমনিতেও কলটা একটু ডিস্টার্ব আছে আর কি। তো সেজন্য পরবর্তীকালে কলটা যখন পাল্টে দেবে তখন হয়তো ওই শাওয়ার ক্যাপটা লাগাতে পারবো। তো ওই রকম একটা যদি সিঙ্কের ট্যাপে লাগানো থাকে না, তাহলে কি হয়, জলটা গায়ের দিকে ছেটে না, এদিক ওদিক জল ছেটে না, মানে জিনিসপত্র ধুতে সুবিধে হয়, জলটা ছেটে না বেশি চারিদিকে। জল যত ছিটবে ততই তো জলের দাগ হবে। তো সেই কারণেই ওরকম একটা জিনিস কলের মুখে লাগিয়ে রাখা সত্যিই দরকার, বিশেষ করে কিচেনে। তো তারপরে গ্যাস স্টোভটা মুছে চারিদিকটা ভালো করে মুছে নিয়ে আবার আমি বাস্কেটটা, মানে বাসনের বাস্কেটটা এখানে এনে রেখে দিলাম। বাসনগুলো তো রাতারাতি শুকিয়ে যাবে, সকালবেলা এসে এখান থেকে বাসনগুলো ঝটপট গুছিয়ে নেব। তো তারপরে সব কিছু করে নেওয়ার পরে নিচটাকে একটু ঝাড় দিয়ে দিই, কারণ সারাদিনে তো রান্না বান্না চলে। এমনিতে তো ঘর তো মোছাই হয়, দিনের বেলা একবার মোছা হয়, তারপরে সন্ধ্যাবেলায় যদি একবার ঝাড় দিয়ে দিই তাহলে আর আমি রাতের বেলা ঝাড় দিই না। কিন্তু বলে নাকি সন্ধ্যাবেলায় মানে সূর্যাস্তের পরে নাকি ঘর ঝাড় দিতে নেই, তো সেজন্য সন্ধ্যাবেলায় আমি ঘর ঝাড় দিই না। হ্যাঁ, রাতের বেলা একটু দিলাম ঘর ঝাড় দিয়ে, সেটা নাকি মানে নোংরাটা বাইরে ফেলতে নেই, মানে ঘরের ভেতরেই এক কোণায় রেখে দিতে হয়, তাহলে কোনো অসুবিধে নেই। তো সেজন্য বেশিরভাগ আমি রাতের বেলার দিকে এরকম ঝাড় দিয়ে ওই নোংরাটা ভেতর দিকে রেখে দিই, সকালবেলা ওটা কাগজের মধ্যে করে ফেলে দিই। তো দেখো রাত্রির 11টা 10 বাজে, এই ঘড়িটা যদিও মানে প্রায় 10 মিনিট মতো ফাস্ট আছে, ওই 7-8 মিনিট মতো ফাস্ট আছে। তো দেখো আমার সমস্ত কাজ কমপ্লিট, রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন। এবার আমি লাইট অফ করে যাব, নিজে একটু ফ্রেশ হব, তারপরে ঘুমোতে চলে যাব। আর আমি সারাদিনে যে জামা কাপড় পরে কাজকর্ম করি, রাতের বেলা কিন্তু সেটা আমি চেঞ্জ করেই ঘুমোতে যাই, সেইটা পরে কখনোই আমি ঘুমোতে যাই না। আর একটা রেড কালারের লাইট দেখলে যে রান্নাঘরে জ্বলে থাকছে, ওটা কিন্তু জ্বলেই থাকে, কারণ ওটা দক্ষিণ পূর্ব কোণা, ওই কোণায় একটা রেড কালারের এরকম ল্যাম্প যদি জ্বালানো থাকে, যেটা কিন্তু খুবই ভালো। আর আমাদের যেহেতু ওই কর্নারটায় বাথরুম আছে ওই সাইডটা দিয়ে, সেজন্য মানে বাস্তুর একটা দোষের ব্যাপার আছে, ওই যেই সাইডে বাথরুম রাখতে নেই, আমাদের বাথরুমটা ওই সাইডেই রয়েছে। তো সেই কারণে আমি ওখানে একটা জিরো লাইট ওরকম লাগিয়ে দিতে বলেছি, জানি না কতটা কি উপকার হবে। তো যাই হোক, এখন এই দেখো মুখে একটু ক্রিম মেখে চুলটা ভালো করে বেঁধে তারপরে চলে যাব ঘুমোতে, আর চেঞ্জ করে নিয়েছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। সকাল থেকে রাত্রিবেলা পর্যন্ত মোটামুটি আমার এইরকম ডিউটি থাকে, আর শুধু সন্ধ্যাবেলার পার্টটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। সবাই ভালো থেকো, গুড নাইট, রাধে রাধে।